রেকর্ডিং শুরু ওয়ালাইকুম হয়েছে তো? স্যার। ওয়ালাইকুম আসসালাম, শিফুল, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনার কি অবস্থা স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে আমরা শুরু করি যে আলোচনা যেটা শুরু করেছিলাম, যে আমরা একটু যদি আমরা আমাদের কম্পাইলার ডিজাইন কোর্সটাকে দেখি। স্ক্রিন শেয়ার করে যেটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে, তাহলে তোমরা কোর্সের অবজেক্টিভ, আসসালামু আলাইকুম স্যার। কোর্স রেশনাল। ওয়ালাইকুম আসসালাম। নাই, ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। নাই, আজকে আমাদের ক্লাস শেষ করবো তোমার 2 লাইন গান দিয়ে। তো যেটা বলতেছিলাম, যে এখানে তোমাদের কোর্সের আউটলাইন, তারপর হচ্ছে ল্যাব ক্লাসের আউটলাইন এবং টেক্সট বুক প্রত্যেকটারই এখানে ডাউনলোড লিংক দেয়া আছে। আমরা মেইনলি হচ্ছে এই বইটা ফলো করি, টেক্সট বুক। প্রথম যে টেক্সট বুক যেটা, সেটা ফলো করি। এর সাথে রেফারেন্স বুক হিসেবে আরো 3টা আছে। তোমাদের যদি ওই বইটাকে একটু কঠিন বা কোনো কিছু মনে হয়, এগুলো থেকেও তোমরা হেল্প নিতে পারো। বাট এটা ফিজিক্যাল ক্লাস হোক, অনলাইন ক্লাস হোক, যেই ক্লাসে হোক, এই কোর্সে টেক্সট বুক পড়ার বাইরে অন্য কোনো যে ভিডিও, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলো দেখে হেল্প কম পাওয়া যাবে। টেক্সট বুকটা ভালোভাবে পড়লে ভালো নাম্বার নিয়ে এই কোর্সটা শেষ করা যাবে। এখানে একটা সার্ভে লিংক আছে, লিংকটা কালকে আমাকে একজন বলছে যে লিংকটা নাকি অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করতেছে না, এটা আমি আপডেট করে দিব। এখানে কিছু ডেট দেখতে পাও, ইম্পর্টেন্ট ডেট গুলোর মধ্যে যেটা দেওয়া, যে তোমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, তারপরে তোমার কুইজের ডেট, মিড টার্মের ডেট গুলোর মধ্যে কিছু কালার সিগনিফিকেন্স আছে। কালার সিগনিফিকেন্স বলতে দেখো, কুইজের কালার গুলো একরকম করা আছে, আবার মিডের কালার গুলো একরকম করা আছে, অ্যাসাইনমেন্টের কালার গুলো একরকম করা আছে। সেম ভাবে এখানে যে কালার কোডটা ইউজ করছিস, এইগুলো ভিতরেও তোমার যে উইকে কুইজ, সেই উইকের ব্যানারটাও এরকম কালার আছে। জাস্ট এটা একটা গ্রাফিক্যালি বোঝার জন্য যে হ্যাঁ, এই উইকটাতে একটা কুইজ হবে উইকের শেষে। এভাবে এটা সাজানো। এখানে শিডিউল নেওয়ার একটা ব্যবস্থা আছে। তারপরে কোর্সের ইন্ট্রোডাকশন একটা রেকর্ড আছে অনেক আগের, এটা দেখতে পারো। পাশাপাশি আমরা যখন কোর্স শুরু করব, প্রত্যেকটা কোর্সে দেখবে যে তোমাদের ডিসকাশন টপিক, এক্সপেক্টেড আউটকাম কি হচ্ছে কোর্সটা থেকে, আর লার্নিং ম্যাটেরিয়ালস গুলো এখানে দেওয়া আছে। তো এই কোর্সের যেটা ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন, সেটা হচ্ছে এরকম, যে আজকে মনে করো আমি উইক 1 পড়াবো। যেহেতু আমরা এখন অনলাইনে থাকার ফলে যেটা হয়, যে আমি হয়তো ক্লাসে যখন থাকতাম, তোমাদের এখানকার যাদের চেহারা দেখতেছি আমি, মোটামুটি অনেককেই আমি চিনি, জানি, বুঝি। তখন হয়তো চেহারা দেখেও বলতে পারো, হালকা হালকা একটু হলেও প্রেডিক্ট করা যায় যে কে ঠিকঠাক বুঝছে, কে বোঝে নাই, কে ডানে বামে দেখতেছে। তার কাছে গিয়ে একটু কথা বলা, তাকে বোঝাইতে গিয়ে তার আশপাশে আরো 2জন কনফিউশনে থাকে, সে বোঝে। এটা ফিজিক্যাল ক্লাসে হয়। অনলাইনে যেহেতু আমি ক্যামেরা অন করতে বলি নাই তোমাদেরকে, এই যে এতগুলো মানুষ, 55-56 জন, তার মধ্যে কতজন আমার ক্লাসে আছে, কতজন ক্লাসে ক্যামেরা আর অডিও বন্ধ করে দিয়ে আরো কি কি কাজ করতেছে, এটা বলা বা বোঝা খুব টাফ। এই জন্য আমি যেহেতু চেহারা দেখতে বা বুঝতে পারতেছি না, এই জন্য বলতে পারতেছি না কে বুঝছে কে বোঝে নাই। এটার একটা আলাদা মেথড হচ্ছে টিউটোরিয়াল বেসড যেটা আমি ফলো করি আমার ক্লাসগুলোতে, এবং ভালো রেজাল্ট পেয়েছি আমি। এটা হচ্ছে কেমন, যে আজকে যদি আমি বলি যে আমরা আগামী ক্লাসে উইক 2 এর লিসন 1 পড়বো, উইক 2 এর লিসন 1 মানে এই যে উইক 2, এই যে লিসন 1, এটা পড়বো। তাহলে তোমাদের করণীয় হচ্ছে এই ক্লাসটাতে জয়েন করার আগে, মনে করো ক্লাসটা যদি রবিবার হয়, তার আগে তোমরা এই ভিডিওটা দেখে ফেলা। ভিডিওটা দেখে ফেললে আমি সবগুলো ভিডিওর একসাথে একটা লিংক তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এখন ভিডিওটা দেখে ফেললে, ভিডিওটা দেখার পরে তোমার মধ্যে কোনো প্রশ্ন, কোনো কনফিউশন, কোনো কিছু থাকবে, সেই কনফিউশন গুলো তুমি নোট করো। এরপরে যখন আমরা এই লাইভ ক্লাসে আসবো, ক্লাসটা তো আবার রেকর্ড করা থাকতেছে, এই রেকর্ডটাও আমি দিয়ে দিব। তখন তুমি যেটা করতে পারতেছো, এখানে তোমার কোনো প্রশ্ন, যখন ভিডিওটা দেখছো তুমি আগেই, প্রি রেকর্ডেড ভিডিওটা ক্লাসের আগেই দেখে ফেলছো, তখন কোনো প্রশ্ন থাকলে সেটা তুমি নোট ডাউন করে নিছো। যখন আমি এই লাইভ ক্লাস করাচ্ছি, তখন যদি প্রশ্নগুলোর উত্তর অন্য কারো প্রশ্নে হয়ে যায় তো হয়ে গেল। তোমার যদি তখন মনে হয় যে না, প্রশ্নের উত্তর হয় নাই, আমি প্রশ্ন করলে তখন তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। এটা করলে কি হলো, যে তোমার ওই টপিকটা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো, যেটা তুমি বোঝো নাই সেটাও বুঝলে। আর এটা যদি তুমি একবারও না দেখে সরাসরি ক্লাসে আসো, ক্লাসে এমনিতেই মনোযোগটা ধরে রাখা কঠিন। তখন তুমি দেখো নাই, তখন তোমার ইন্টারেস্ট জাগবে না। ওটা দেখা যাবে তুমি আর ভালোভাবে বুঝবেও না, কন্টিনিউ করবে না। দ্যাটস ওয়াই এই টেকনিকটা আমরা ফলো করি।
যে তুমি রেকর্ডটা আগে দেখবে, তারপরে আমি ক্লাসে ওই টপিকটাই পড়াবো। পড়ানোর পরে তোমার ওই রেকর্ড আগে দেখার ফলে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো যদি আগে অ্যান্সার হয়ে গেল, না হলে তুমি প্রশ্নগুলো করে এই ডিসকাশনটা ক্লিয়ার করবে। এরপরে দেখো এই উইকের নিচেই তোমাদের গুগল মিটের রেকর্ডিং লিংক দেয়া আছে। অন্যান্য সময় অনেকেই দেখো যে অনেক স্যার হয়তো একটা লিঙ্কই দিয়ে তোমাদেরকে আলাদা আলাদা করে খুঁজে বের করতে হয়, আমি এমনটা করি না। আমি হচ্ছে প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা করে লিঙ্ক দিই। আমি তোমার যদি এই এ সেকশন যে সেকশন সেই দেখতে পাবে, রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, সবাই সবটা দেখতে পারবে না, রেস্ট্রিক্টেড করে দেওয়া। যার যে সেকশন সে শুধু সেটাই দেখতে পারবে। যখন সে এই সেকশনে গেল, এ সেকশনে, তখন এখানে গিয়ে সে উইক ওয়াইজ ভিডিও দেখতে পাবে। এলোমেলো ভিডিও একসাথে সবগুলো স্তূপ আকারে জমা এমনটা না। আমি দেখো প্রত্যেকটা সেকশনের জন্য এরকম উইক ফোল্ডার করে ফেলছি। ও জাস্ট উইক ওয়ান এর ভিডিওটা উইক ওয়ানে পাবে, উইক টু এর ভিডিওটা উইক টু এর ফোল্ডারে পাবে। এভাবে এক্সাক্ট ফোল্ডারেই পাবে, এমন না যে আলাদা করে কমন কোনো জায়গায় খুঁজতে হবে। তাহলে সে সহজে এখান থেকে গুগল মিটের ভিডিওটা দেখে নিচ্ছে, পাশাপাশি রেকর্ডটা যখন শুনতেছে তখন তার এই টপিকটা সম্পর্কে কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এভাবেই আমরা মেনলি বিএলসিটা তৈরি করেছি। আমার বিএলসিটা আমি এভাবেই প্রিপেয়ার করেছি, প্রত্যেকটাতে 2টা করে ডিসকাশন, তারপরে স্লাইড, তারপরে তোমার গুগল মিটের রেকর্ড, এইভাবেই বিএলসিটা সাজানো। যেখানে কুইজ আছে কুইজের জন্য কুইজ, এবং কুইজের কোশ্চেন দেখো যেখানে কিছু হাইড করে রাখা আছে, যে হাইড করে রাখা আছে কুইজ। এভাবেই এই বিএলসিটা পুরোটা সাজানো। এখন যদি আমরা প্রথম আজকের ডিসকাশনটাতে যাই, ডিসকাশনটা আমি আলাদা করে যদি ওপেন করি, এই স্ক্রিনটা দেখা যায়? জি স্যার জি স্যার দেখা যায় নাকি না? জি স্যার দেখা যায়, দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে আমরা এখানে আমাদের প্রথম যে টপিকটা ইন্ট্রোডাকশন টু কম্পাইলার, এটা নিয়ে একটু বেসিক করি, কারণ অনেকেই তোমাদের ল্যাব বা এটা নিয়ে সমস্যা হচ্ছে, ল্যাব শুরু করতে পারতেছো না। তাহলে ইন্ট্রোডাকশন টু কম্পাইলার, আমরা যদি কম্পাইলার ডিজাইন কোর্সের বেসিক চিন্তা করি যে কম্পাইলার ডিজাইন কোর্স কেন করব, কম্পাইলার ডিজাইন কোর্সে কি আছে, বা কেনই বা আমাদের কম্পাইলার ডিজাইন কোর্স পড়া, এবং এই কোর্সটা থেকে আউটকাম কি হবে। তো কম্পাইলার ডিজাইন কোর্স আমরা যেমন আমি ক্লাসে জয়েন করতে চাই, মনে হয় অন্য কোনো ইমেল থেকে আসছে, তার নোটিফিকেশন আসছে আমার কাছে, শাহাদাত হোসেন। তো কম্পাইলার ডিজাইনে কম্পাইলার আমরা কেন কেন কম্পাইলার ডিজাইন কোর্স পড়বো, যদি এটাকে সহজভাবে ব্যাখ্যা করতে চাই, যে কম্পাইলার ডিজাইন আমরা যে কোনো প্রোগ্রাম লিখি সেটাকে তো কম্পাইল করতে হয়। তো কম্পাইল করা একটা কারণ, যে কম্পাইল করার জন্য আমাদের কম্পাইলার ডিজাইন কোর্স লাগতেছে, যে আমাদের কম্পাইল করতে হবে। এখন কম্পাইল যখন করতেছি, কম্পাইলের প্রয়োজনীয়তা কেন আমাদের আসছে, কম্পাইলের প্রয়োজনীয়তা আসছে যে কেন আমাদের কম্পাইল করতে হচ্ছে। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশনের একটা ইস্যু আছে, আমরা লিখতেছি এক ল্যাঙ্গুয়েজ, মেশিন সেটাকে কনভার্ট করে দিচ্ছে আর এক ল্যাঙ্গুয়েজে। যেমন আমরা যখন সিতে বা সি প্লাসে বা জাভা যেই ল্যাঙ্গুয়েজ বা যেটাই নেই না কেন, এটা যখন কোড লিখি, যদি সি এর কথাই বলি, যখন আমরা কোড লিখতেছি তখন তাহলে সিতে যখন কোড লিখি এটা একটা লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা আবার কম্পিউটারে যখন নিয়ে আসতেছি, কম্পিউটার আবার আর এক লেভেলের ল্যাঙ্গুয়েজ বোঝে। তো দুইজনের যদি লেভেল সেম না হয়, যেটা তোমরা আর্ট অফ লিভিং বা অন্যান্য ক্লাসেও জেনে আসছো, অন্যান্য আর্ট অফ লিভিং এর কোর্সে যদি এটা বলি, যেমন অনেক সময় রাজু স্যার এক্সাম্পলটা দেয়, যে আমি যদি ছোট বাচ্চাকে পড়াতে চাই, ছোট বাচ্চাটা মনে করো আমার হাঁটুর কাছে সে আছে, আমি এখন উপর থেকে কথা বলতেছি, তাহলে কি সে আমার কথা শুনবে বা বুঝবে? সে তো উপরের দিকে যখন আমার দিকে তাকানোর চেষ্টা করবে তখন তো সে উল্টে পড়ে যাবে। এখন তার লেভেলে যদি না নামি, তার হাইটে যদি না আসে, আমি যদি হাঁটুটা গেড়ে নিচে না বসি, তার কাছাকাছি এসে যদি কথা না বলি, তাহলে সেটা তার কাছে বোধগম্য হবে না, হাইটটা মিলবে না কথার। তো সেম ভাবে যদি ওইটাই চিন্তা করো, ওই জিনিসটাই চিন্তা করো, তোমরা এখন ভার্সিটি থার্ড ইয়ারের স্টুডেন্ট, তুমি যখন প্রাইভেট পড়াও ক্লাস 2-3 এর স্টুডেন্টকে, তো তুমি যেভাবে একটা জিনিস জানো বোঝো, সেটা তো তুমি তাকে ওইভাবে চিন্তা করতে পারবে না যে সেও একইভাবে বুঝবে, কারণ তোমার বোঝার পরিমাপ তার বোঝার পরিমাপ তো এক না। এখন ব্রেনের ওজন যদি সমান হয়, তাও তো তার ওই ম্যাচুরিটি তো তার আসে নাই, ওই পর্যায়ে পর্যন্ত সে আসে নাই। দ্যাটস ওয়াই তার পর্যায়ে গিয়ে তাকে তার সমস্যাগুলো সমাধান করে আসতে হবে।
এখন এরকমটা যদি আমাদের ক্ষেত্রে আমরা কম্পাইলার তাহলে কখন ইউজ করতেছি, যখন আমরা দেখতেছি আমরা যখন লিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, সিতে যখন লিখতেছি, মেশিন তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়তে পারে না, তখন মেশিন কি করে, কম্পাইলারের মাধ্যমে সেম জিনিসটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল, মেশিন তো লো লেভেলে চলে, সেটা তোমার হচ্ছে মেশিন যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ছো তখনও জেনে আসছো যে মেশিন লো লেভেল ল্যাঙ্গুয়েজ পারমিট করে। তাহলে যদি তাই করে, তাহলে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য কম্পাইলার একটা কাজ করতেছে, যে হাই লেভেলটাকে ইকুইভ্যালেন্ট করে লো লেভেলে নিয়ে আসতেছে। তো যদি পরের স্লাইডটা দেখি আমরা, তাহলে দেখো পরের স্লাইডের প্রথম লাইনটা কি বলছে, যে কম্পাইলার ইজ এ প্রোগ্রাম দ্যাট ক্যান রিড এ প্রোগ্রাম ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার নিজে একটা প্রোগ্রাম, কিন্তু সে একটা প্রোগ্রাম পড়ে যেটা একটা ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। এ রিড প্রোগ্রাম ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজে থাকে যেটাকে আমরা বলতেছি সোর্স ল্যাঙ্গুয়েজ, and translate it into equivalent program in another language, যেটাকে আমরা বলতেছি টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাও একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে কম্পাইলার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়তেছি, পড়ার পর আমাদের টার্গেট হচ্ছে সেটাকে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা প্রোগ্রামে কনভার্ট করা, যেটাকে আমরা বলতেছি টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি? কারণ মেশিন আমাদের হাই লেভেল পারে না, কম্পাইলার হচ্ছে এখানে মধ্যস্থতাকারী, যে হাই লেভেলটাকে নেয়, নিয়ে লো লেভেলে কনভার্ট করে দেয়। হাই টু লো কনভার্টের কাজটা কম্পাইলার করতেছে আমাদের সেখানে। এখন যদি তাই হয়, তাহলে এই সেম ভাবে কম্পাইলারের মতো করে আরো যদি রিয়েল লাইফে বলি, যে এরকম সেম টাইপের কোন এক্সাম্পল যদি তোমাদের কাছে জানতে চাই, যে এরকম কাজ আরো কে কি করে, যে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এরকম আর একটা এক্সাম্পল দাও তো তোমরা। ইন্টারপ্রেটার আছে। তো ইন্টারপ্রেটার আছে। তো ইন্টারপ্রেটারটা আমরা তাহলে জানি যে ইন্টারপ্রেটারটা সেম কাজটাই করে। ইন্টারপ্রেটার কি করে, যে আমরা যে ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটার মনে করো তুমি এরকম চিন্তা করো, যে জাপান থেকে একজন আসছে বা চায়না থেকে একজন আসছে, সে বাংলাদেশে বিজনেস করতে চায়। বাট বাংলাদেশ যে জাপান বা চায়না থেকে যে আসছে, ওরা হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজের বাইরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তারা জানে না, জানার চেষ্টাও করে না। এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে, আগে চেষ্টা করতো না। সেম অ্যাজ জার্মানিরাও যেমন নিজের ল্যাঙ্গুয়েজে থাকে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তারা যায় না। যদি তাই হয়, সে তো বাংলাদেশে ব্যবসা করতে হবে, ব্যবসা কিভাবে করবে? তার বাংলাদেশের গার্মেন্টস, সে শুনছে বাংলাদেশের গার্মেন্টস সস্তা, সে কিনবে কেমন করে? সে তো ভাষাই জানে না। তখন কে থাকে মাঝখানে? একজন ইন্টারপ্রেটর বা দোভাষী থাকে। দোভাষী কি কাজটা করে? দোভাষী আমার যে চায়না থেকে, জাপান থেকে, জার্মানি থেকে, যেখান থেকে আসুক না কেন আসছে, তার ভাষাটা শোনে, শুনে ইন্টারপ্রেট করে, করে বাঙালিকে বলে, বাঙালি তারটা বলে, সে শুনে, শুনে ইন্টারপ্রেট করে জার্মান বা তোমার চাইনিজ বা জাপানিজ যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন সেখানে কনভার্ট করে দেয়। সে আবার শোনে, শোনার পর সে বলে, এই মাঝখানে ইন্টারপ্রেট করে। এইভাবে মেনলি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজটা হয়। ইন্টারপ্রেট তাহলে এইভাবে কাজটা করে। যদি তাই হয়, তাহলে আমরা বলতে পারি যে ইন্টারপ্রেটারও আমাদের কম্পাইলারের মতোই কাজ করে থাকে। বাট যখন আমরা ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের পার্থক্য পড়বো, তখন আমরা দেখবো যে কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে কোথায় কোথায় সিমিলারিটি আছে, কোথায় কোথায় সিমিলারিটি নাই। এরপরে যদি আমরা ব্লক ডায়াগ্রামে যাই পরের স্লাইডটাতেই, তাহলে আমরা দেখতে পারবো যে একটা ব্লক ডায়াগ্রাম এখানে দেখতেছি, যে সোর্স প্রোগ্রাম কম্পাইলারের মাধ্যমে ঢুকে টার্গেট প্রোগ্রাম জেনারেট করে। তো বিষয়টা আসলে এত সহজ না যে সোর্স প্রোগ্রাম ঢুকলো কম্পাইলারের মধ্যে, ঢুকে টার্গেট প্রোগ্রাম জেনারেট করলো। যে এমন হয়তো তো কম্পাইলার সবার ঘরে ঘরে নিজের নিজের এক একটা করে কম্পাইলার থাকতো, তা তো না। এই যে মাঝখানে কম্পাইলার যে ব্লকটা দেখতেছে, এই ব্লকটার মাঝখানে অনেক কারসাজি আছে, তারপরেই না সে টার্গেট প্রোগ্রাম জেনারেট করে। এখন টার্গেট প্রোগ্রাম যেটা, টার্গেট প্রোগ্রামটা তাহলে কি? আমাদের যে ইনপুট নিয়ে শুরু হয়েছিল, সেই ইনপুটটাকে সে ইকুইভ্যালেন্ট আউটপুট দিয়ে আসে। যদি ইনপুট আউটপুটের কথা বলি, তাহলে তোমরা হচ্ছে রেকর্ডিং ভিডিওটাতে দেখো নাই মনে হয় এখনো, যে দেখবা পরে। আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি এরকম, যে আমি যদি আমার এখানে সি এর একটা কোড আছে, এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3, আমরা বলছি সাম সমান a প্লাস বি। যদি ইনপুট আকারে দিলাম এ আর বি 5 আর 3,
আর আউটপুট আমি কল করলাম সামকে, তাহলে সে আমাকে রেজাল্ট দিবে কি, যোগ, যেহেতু 5 আর 3 8 দিবে। তাহলে আমার এক্সপেক্টেড রেজাল্টটা হচ্ছে 8। যদি সে 8 দেয় তাহলে আমি বলবো যে আমার সোর্স প্রোগ্রাম যা ছিল ইকুইভ্যালেন্ট টার্গেট করার পর আমার রেজাল্ট 8ই আসছে, এটা আসার কথা, এটাই আসছে। আমি বুঝতে পারতেছি যে আমার কোডটা ঠিক আছে এবং কম্পাইলার এক্সাক্ট ওয়েতে ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এটা বলতে পারি। এরপরে তাহলে এই যে ইনপুট তাহলে যা দিব তার উপর ভিত্তি করে সে আউটপুটটাকে জেনারেট করবে, এবং সেটা আমরা আগেই ঠিক করে দিব যে কি ইনপুটের ভিত্তিতে কি আউটপুট আসবে। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হয়, একদমই সোর্স প্রোগ্রামের সাথে সাথে ইনপুটটাও দেয়া লাগে। আর কম্পাইলারে কি হয়, আমরা প্রথমে টার্গেট কোডটা জেনারেট করে নেই, টার্গেট কোড জেনারেট করার পর সেখানে ইনপুট দিলে সেখান থেকে আউটপুট হয়, যেটা বলতেছি আমরা ইএক্সজি ফাইল। যখন তোমরা সিতে কোনো ফাইল, মনে করো সাম ডট সি লেখো, লেখার পর যখন এটাকে কম্পাইল করে ফেলো, কম্পাইল করার সময় যখন কোনো ধরনের ইরর থাকে না, ইরর মেসেজ দেয় না, কম্পাইল সাকসেসফুলি হয়ে যায়, তখন কখনো কি দেখছো যে কতগুলো ফাইল তৈরি হয়? একটা সাম ডট সি এর সাথে সাথে আরো কি কি ফাইল তৈরি হয়? কেউ কি দেখেছো কতগুলো ফাইল তৈরি হয়? স্যার 3টা স্যার। স্যার আরো 3টা 2টা ফাইল, এক্সট্রা। আরো 2টা এক্সট্রা, টোটাল 3টা ফাইল হয়। তাহলে একটা ফাইলের নাম হচ্ছে সাম ডট ওবিজে, আর একটা নাম হচ্ছে সাম ডট ইএক্সজি। এক্সি। তো অবজেক্ট ফাইল তৈরি হয় একটা, অবজেক্ট ফাইলটা তাহলে হচ্ছে আমার যে সোর্স ফাইল তার সাথে অনেকগুলো লিঙ্কার কানেক্টর অ্যাড করে দিয়ে আমাকে ফাইনালি ইএক্সজি ফাইলটা তৈরি করে দেয়। তাহলে আমরা যদি ইএক্সজি ফাইলটাকে পরবর্তীতে রান করি, সেই রানের ভিত্তিতে আমরা ইনপুট দিয়ে আউটপুট জেনারেট করতে পারবো। তবে সেই ইনপুটটা সেটাই যে ইনপুট আমি সোর্স প্রোগ্রামে একবার দিয়ে যে এটা দেওয়ার ফলে কম্পাইল করছিলাম সেটা। এখানে যদি এখন নতুন কোনো ইনপুট দেই, সেই ইনপুটের জন্য সে কাজ করবে না। আমার ওখানে দেয়া ছিল ইনপুট টাইপ ডেটা ইন্টিজার, এখানে যা ফ্লোটিং পয়েন্ট দেই সেটাকে সে হ্যান্ডেল করবে না, বিকজ তাকে যখন, মানে অনেকটা ধরো যে বার্ন করার মতো, তাকে যখন আমি লার্ন করেছি, লার্ন করার সময় তাকে আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করাইছি, সে তো আর ফ্লোটিং পয়েন্ট দিবে না। তাকে ফ্লোটিং পয়েন্ট দিতে, তার কাছ থেকে রেজাল্ট নিয়ে আসতে চাইলে সেই সোর্স ফাইলটাকে তোমার আবার ওপেন করতে হবে, ওপেন করে সেখানে ফ্লোটিং ডেটাটা চেঞ্জ করতে হবে, দেন সেটা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করবে। তোমরা যেমন গত সেমিস্টারে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন এবং কোর্স করে এসছো, এই সিস্টেমের ফিজিবিলিটি, সিস্টেমের পরবর্তী পোস্ট ইমপ্লিমেন্টেশন, পোস্ট সাপোর্ট, এই সিস্টেম তোমার কাছ থেকে নেওয়ার পরে তুমি যে পরবর্তীতে ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছ, এই সাপোর্টটার ক্ষেত্রে মনে করো তুমি তো কম্পাইলার ক্লায়েন্টকে কখনো সোর্স কোড দাও না, দাও তো তুমি জাস্ট ইএক্সি কোড, যে তুমি আপনি এটা নেন, এটা রান করলে আপনি আপনি যা চাচ্ছিলেন সবকিছু হবে। সে মনে করো গত বছর বিক্রি করছে 9 ইঞ্চি পিৎজা, এবছর সে 12 ইঞ্চি পিৎজা চায়। তখন তোমার কাছে যখন সে আবার আপডেট করতে চাবে, তখন তোমাকে আবার ওই ভুজুং ভাজাং কিছু বলতে হবে যে 9 ইঞ্চি থেকে পিৎজা 12 ইঞ্চি হয়ে গেছে, আপনার রেট বেড়ে গেছে, এখানে সিস্টেমে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আর তুমি আসলে আলটিমেটলি করবা কি, যে ইমেজটা ছিল ইমেজটা চেঞ্জ করবা, নয়ের নয়ের যে অনুপাত ছিল, 9 ইঞ্চির পিৎজা সাইজের যে অনুপাতটা আসতো সেই অনুপাতটা চেঞ্জ করবা, তারপরে তার যে রেটটা দেওয়া ছিল সেই রেটটা চেঞ্জ করবা। বাট অ্যাজ এ লেম্যান, যে কাস্টমার ছিল সে তো এটা জানবে না। এই জন্য আমরা যখন ইএক্সজি, এবং সে নিজেও আবার সেই এডিট ফরম্যাটটা, এডিটের কাজটা সে নিজেও করতে পারবে না, তাকে তোমার শরণাপন্নই হতে হবে। যদি না তার কাছে সোর্স কোড না থাকে, তাহলে তোমার কাছেই আসতে হবে। সোর্স কোড থাকলে সেটা আলাদা কথা, এবং তার যদি টেকনিক্যাল হ্যান্ড থাকে তখন সে করতে পারবে, আদারওয়াইজ তোমার কাছে এসেই সেটা আপডেট, মডিফিকেশন কোনো কিছু করে নিতে হবে। এই যে আমাদের একবার রান করে আমি সোর্স প্রোগ্রামে যেতে পারতেছি। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সেটা কি হয়, একদমই সরাসরি সোর্স প্রোগ্রাম সহই সেটা রান হয়ে আউটপুট জেনারেট করে। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। এরপরে যখন আমরা হাইব্রিড কম্পাইলারের কথা বলি, এটা আদানটা শেষ হোক তারপরে শুরু করি।
তাহলে আমরা শুরু করি। তাহলে যেটা বলতেছিলাম সে সময় আমরা যদি স্লাইডে যাই, আবার কথা শোনা যায়? জি স্যার। স্যার জি স্যার। হাইব্রিড কম্পাইলারে যেটা বললাম যে এখানে সোর্স প্রোগ্রাম, তারপর সেখান থেকে ইন্টারমিডিয়েট প্রোগ্রাম জেনারেট করবে, সেখান থেকে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আউটপুট জেনারেট করবে। হাইব্রিড কম্পাইলার মেশিন ডিপেন্ডেন্ট না, যে কোনো মেশিনের ক্ষেত্রে সে হাইব্রিড কম্পাইলার কাজ করতে পারবে। এটা আমরা ইন ডিটেল চ্যাপ্টার 2 তে যখন যাব তখন এটা নিয়ে আলোচনা করব। এরপরে যেটা আমাদের আসে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। আমরা যে বলতেছি হাই লেভেল থেকে লো লেভেলে যাবে, বা লো লেভেল কেন মেশিন লেভেলে নিয়ে আসবে, এত ল্যাঙ্গুয়েজ ট্রান্সফারের দরকার, এবং সেখানে তো ধাপ আছে। এই ধাপগুলো নিয়ে আমরা এখন দেখবো যে আসলে কি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করে। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের কিছু ধাপ নিয়ে আমরা ধাপগুলো দেখি যে কিভাবে আমরা আমরা একটা ল্যাঙ্গুয়েজকে ইনপুট আকারে দিব, সেই ল্যাঙ্গুয়েজটা আউটপুটে মেশিন লেভেলে চলে আসবে। মেশিন লেভেল কেন বলছি? মেশিন যে ল্যাঙ্গুয়েজটাকে রিড করতে পারে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা বলছি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর আমরা যদি এই কম্পাইলার না থাকতো তখন আমাদেরকে কি করতে হতো? তখন আমরা বড় বড় কোড কিভাবে লিখতাম, কোনো ধারণা আছে? মাইক্রোপ্রসেসর কোর্সের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সের কথা মনে আছে? জি স্যার। জি স্যার। সেখানে যেমন কিছু হেক্সাডেসিমাল কোড দিয়ে লিখতে না কোড, জি স্যার। প্রত্যেকটা ডিজিটের জন্য হেক্সাডেসিমাল কোড লিখে লিখে লিখতে হতো। তো তখনও আমাদেরকে, আমরা যেমন এখন লিখি অ্যাট দ্য ভ্যালু অফ এ, অ্যাট দ্য ভ্যালু অফ বি, তারপর প্রিন্ট এফ দিয়ে একটা কমেন্ট দিয়ে দেই, এই লেখাগুলো সব তখন আমাদেরকে ওই মাইক্রোপ্রসেসর যেভাবে লিখতাম সেইভাবে সেই ইকুইভ্যালেন্ট করে করে লিখতে হতো, যেটা আমাদের জন্য খুবই দুর্বিষহ হতো। তো আমরা যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছাড়া লো লেভেল লিখতে পারি না, মেশিন তেমন লো লেভেল ছাড়া হাই লেভেল বুঝতে পারে না। সেই দুইটার মধ্যে সেতু বন্ধনী করছে আমাদের হচ্ছে কম্পাইলার, মাঝখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম গুলো। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমে এখন তারা দেখি, প্রথম যখন সোর্স প্রোগ্রামটা আসে, সোর্স প্রোগ্রামটা আসার পর প্রি প্রসেসরের মধ্য দিয়ে মডিফাইড সোর্স প্রোগ্রাম একটা তৈরি করে। মডিফাইড সোর্স প্রোগ্রামটা দেন কম্পাইলারের মধ্যে কম্পাইলারের মধ্যে আসে, কম্পাইলার সেটার মধ্যে ইন্টিগ্রেটেড হয়। সেখান থেকে টার্গেট যে অ্যাসেম্বলি প্রোগ্রাম। অ্যাসেম্বলি কেন? যে আমরা যখন মেশিন লেভেলের কথা বলতেছি, মেশিন তো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজই বোঝে, এই জন্য অ্যাসেম্বলি প্রোগ্রামে কনভার্ট করে। দেন সেখানে অ্যাসেম্বলার কানেক্টেড হয়ে সেখানে যেভাবে হাই লেভেলটাকে মেশিন লেভেলে নিয়ে আসতে গিয়ে কার কার সাথে কানেকশন দেয়া লাগে সেই কানেকশন গুলো প্রিপেয়ার করে। কানেকশন প্রিপেয়ার করার পর হয়ে গেল, কি জানি আসলো, এসে আবার চলে গেল। কানেকশন প্রিপেয়ার করার পর দেন হচ্ছে রিলোকেটেবল মেশিন কোড তৈরি হয়, এটা নতুন একটা মেশিন কোড তৈরি হয়। মেশিন কোডটা তখন লিঙ্কার এবং লোডারের সাথে কানেক্টেড হয়ে, লিঙ্কার এবং লোডারের সাথে যুক্ত হয়ে, এই যে দেখো পাশে দেখো লাইব্রেরি ফাইল, রিলোকেটেবল অবজেক্ট ফাইল, এই যে অবজেক্ট ফাইল যেটা আমরা বললাম প্রথমেই তৈরি হয়, এই তখন অবজেক্ট ফাইলটার সাথে বিভিন্নভাবে সেতু বন্ধন করে। শুধু একাই সি ফাইলটাও কোনো কাজ করতে পারে না, শুধু একা ইএক্সি ফাইলটাও কিছু কাজ করতে পারে না। তো অবজেক্ট ফাইলটার সাথে কানেক্টেড থাকে। আমরা যখন বলি না যে হেডার ফাইল স্টুডিও হেড, যে যখন আমরা লিখি ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই যে লেখার ফলে স্টুডিও রিলেটেড যে ফাংশন গুলো যা যা কাজ করার কথা সবগুলোকে সে ব্যাকএন্ড থেকে কল করে নিয়ে আসে। এই যে স্টুডিওকে যে সে কানেক্ট করবে লাইব্রেরি ফাইলটার সাথে, যে যুক্ত হবে, যুক্ত না হলে তো সে স্টুডিও কি কাজ করে সে বলতে পারবে না, করে নিতেও পারবে না। এই জায়গায় লিঙ্কার এই কাজটা করে, লাইব্রেরি ফাইলকে কল করে, লাইব্রেরি ফাইলকে কল করার পর সেখান থেকে কানেক্ট করে দেন টার্গেট মেশিন কোড কনভার্ট করে। এইভাবে একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের মাধ্যমে একটা সোর্স প্রোগ্রাম এই ধাপগুলো অতিক্রম করে তার টার্গেট মেশিন কোডে ইকুইভ্যালেন্ট করে। এটাই পরের স্লাইডগুলোতে বলা আছে যে কোনটা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তার প্রি প্রসেসরে কি কাজটা হয়, যে ধাপগুলো যেটা বললাম। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলার কি কাজ করে, অ্যাসেম্বলার কোন মেশিনের জন্য কিভাবে আছে, প্রত্যেকটা ধাপের এখানে আলাদা আলাদা করে বর্ণনা দেওয়া আছে। রিলোকেটেবল মেশিন কোড কিভাবে কানেক্টেড থাকে, লিঙ্কার এবং লোডার এই লাস্টের লেভেলটাতে কানেক্ট হয়ে লাইব্রেরি ফাইলের সাথে কিভাবে যুক্ত হয়, যুক্ত হয়ে টার্গেট মেশিন কোড করে, সেটা জাস্ট ডেসক্রিপটিভ আসে। এটা পরীক্ষায় ওইভাবে এটা আর কিছু আসে না, এটা জাস্ট হচ্ছে একটা বোঝানো যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ সোর্স প্রোগ্রাম থেকে টার্গেট কোড জেনারেট করে মাঝখানের ধাপে।
এটা কিন্তু আমরা কম্পাইলারের ফেজ পড়তেছি না, এটা আমরা পড়তেছি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে ট্রান্সফর্ম করে। কম্পাইলারের ফেজ যদি এখন আমি দেখাই, এই স্লাইডের কাজ শেষ মোটামুটি আমাদের, এটাতে আর কিছু নাই। আমি এখন কম্পাইলারের ফেজটা তোমাদেরকে দেখাই। যখন আমরা নেক্সট ক্লাসে ফেজ অফ এ কম্পাইলার পড়বো, তখন আমরা দেখতে পারবো যে কম্পাইলারের কতগুলো ফেজ আছে। হোপফুলি এই স্লাইডও দেখা যায়। স্লাইড দেখতে পাও সবাই? জি স্যার। এই যে এটাকে আমরা বলতেছি কম্পাইলারের ফেজ, ফেজ অফ এ কম্পাইলার। এখানে দেখো, এই যে একটা সোর্স প্রোগ্রাম ঢোকার পর এইটা এই এতগুলো ফেজ, কম্পাইলারের এতগুলো ফেজ পার হয়ে এটা টার্গেট মেশিন কোড তৈরি করে। যেটা এই যে প্রথম স্লাইডটাতে যেটা দেখলেন না, শুধু কম্পাইলার লেখা আছে, ইনপুট নিল, আউটপুট বের হয়ে আসলো। এই কম্পাইলারটা আসলে এই যে এতগুলো ফেজ, এতগুলো দশা, এতগুলো ধাপের সমন্বয়ে সে একটা ইনপুট নিয়ে সেখান থেকে আউটপুট জেনারেট করে। তো এই ধাপটা যখন আমরা পড়বো, তখন আমরা দেখতে পারবো যে কিভাবে কম্পাইলার সিকোয়েন্সিয়ালি একটা থেকে আরেকটা কাজ করে। আজকে যে টপিকটা নিয়ে আমরা পড়লাম যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, এটা পড়ার পর তোমাদেরকে এখন তোমাদের ল্যাবে যে ক্লাসগুলো আছে, ল্যাবের যে প্রথম একটা বা দুইটা ক্লাস, সেটা তোমরা অনায়াসে করতে পারবে। তো সেখানে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম কিভাবে হচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্রসেস হচ্ছে, সেগুলোর ল্যাব যে স্যাররা নিচ্ছেন তারা করাতে পারবে। তাহলে আজকে যতটুকু আমি দেখালাম বা পড়ালাম, এই টপিকটাতে কারো কোনো কনফিউশন বা কারো কোনো জিজ্ঞাসা আছে? আমার কথা শোনা যায়? আমি তোমাদের কোনো কথা শুনি না। যাচ্ছে। জি স্যার, শোনা যায়। শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে, আমরা আবার একটা ক্লাস এই কালকে যদি পারি কালকে, কালকে না পারলে পরশুদিন, পরশুদিন আবার এরকম একটা সময় দিয়ে পরশুদিন একটা টপিক নিব, নিয়ে হচ্ছে পরশুদিন আমরা আর একটা যে উইক আছে সেটাকে আমরা কভার করব। এর আগে তোমরা যেটা করবা, একটু উইক টু এর ভিডিও দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও একটু জাস্ট দেখো। আর আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে সবগুলো ভিডিও একসাথে যেখানে আছে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখো। আমার ওই পাশে ট্রেনিংটা শেষ হোক, তারপর আমরা রেগুলার ক্লাসে ফিরে আসবো। তখন আমরা সেকশন ওয়াইজ যেভাবে ক্লাস হয়, রুটিন ওয়াইজ, সেই রুটিন অনুযায়ী আমরা ক্লাস নিব। হোপফুলি 1-2 সপ্তাহ ক্লাস হওয়ার পরেই আমরা হয়তো সশরীরে ক্লাসও শুরু করতে পারবো, এমনটাই আশাবাদ রাখি। বা এমন মোর- মনে হচ্ছে, কেন জানি আমার কাছে। আর কতদিন? তাহলে স্যার মানে স্যার মিনিমাম স্যার 1 মাস আগে আমাদের স্যার মানে জানা উচিত না, কারণ স্যার সবাই হ্যাঁ, তা তো একটা জানাবেই, কারণ এখন যেহেতু আমরা একটা সিস্টেমেও আছি যে আমরা তাড়াহুড়োর তো কিছু নাই, কারণ অনেকেই তোমরা ম্যাথস হোস্টেল সবকিছু ছেড়ে দিয়েই গেছো। এটা তো প্রিপারেশনের ব্যাপার আছে, চাইলেই তো বাসা বা ম্যাথস বা হোস্টেল পাওয়া যায় না ভাবে, ওইখানেই হয়তো করবে। ওইসব চিন্তা না করে তো হয়তো করবে না ম্যানেজমেন্ট লেভেলে যারা যারা আছে, যারা থাকে। সেটাই। তাহলে এই স্যার পর্যন্ত আসলে ফেব্রুয়ারি 10-15 তারিখের দিকে বললে তো অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না? মাসের আধাতে বললে। এখনই মস্তিষ্কে বাড়তি কোনো চাপ দিও না, এমনি মস্তিষ্কে কত চাপ নিয়ে থাকে। জি। মাঝামাঝি কোনো চাপ দিও না মস্তিষ্কে হঠাৎ করে। হোক, আর সিচুয়েশন স্যার আসুক। আমাদের ভার্সিটিতে কি যে- 3 দিন 4 দিন যেভাবে ক্লাস হয় ওইভাবেই ক্লাস হবে? কিন্তু বললাম যে এই সিদ্ধান্তগুলো তো একটাও নিতে পারতেছি না বা নেওয়া যাচ্ছে না, যেহেতু আমাদের সিস্টেম আছে বিএলসি। দেখা যায় কোনো ভার্সিটি যদি ফিজিক্যাল করে দেয়, হয়তো একটা ক্লাস যদি এমন করে যে একটা ক্লাস মনে করো অনলাইনে হলো, একটা ক্লাস এভাবে করলো, রুটিনটা তখন এভাবে সাজাতে হবে। যেদিন মানে তোমার শুধু আমার ক্লাস একটা অনলাইন একটা ফিজিক্যাল, তাহলে তো হবে না। মনে করো আমার ক্লাসের দিন অন্য কোনো ক্লাস নেই, আবার অন্য ক্লাসের দিন আমার একটা ক্লাস, অন্য অন্য স্যারদের ক্লাস আছে, ওই দিন আমার ক্লাস নেই, বাকি স্যারের ক্লাস করার জন্য আসতে হয়েছে, এমনটা হয়তো করবে না। ওইভাবে ওরা যে প্ল্যান সরকার দিবে, সেই সরকারের প্ল্যানের উপর ভিত্তি করেই ভার্সিটি গুলো সিদ্ধান্ত নিবে। এটা এমন না যে তাড়াহুড়া করে কিছু করবে। এই জন্য এটা নিয়ে ভাবনা এখনই জি ভাবার স্যার, আমাদের মানে যারা আমরা বাইরে থাকি, যারা বাসায় থাকে তাদের তো কথা বাদ, আমরা যারা বাইরে থাকি আমাদের কথা একটু চিন্তা করলে ভালো হয়। চিন্তা তো অবশ্যই করবে, চিন্তা কি আর আমরা করি বলো? এটা তো ম্যানেজমেন্ট, যারা সরকার চিন্তা করতেছে, ম্যানেজমেন্ট আছে, তারা চিন্তা করেই ভাবে করবে, হঠাৎ করে হয়তো হুমজিক্যালি কিছু তো করবে না। এই জন্য এখন এগুলো নিয়ে ভাবে ভাবার এখন দরকার নেই। আসুক, সময় যখন আসবে, যেভাবে আসবে সেভাবে ট্যাকেল দেওয়া যাবে।
বোঝা গেছে? জি স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না? তাহলে রেকর্ড ক্লোজ করে দিই।